দর্শক, আজ আপনাদের সাথে আছে আমি মাজরুল আলমদিন। আজকে আমরা কথা বলতে চাই এনবিআরকে বিলুপ্ত করে নতুন দুটি বিভাগ খোলার বিষয়ে। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে উপস্থিত আছেন জনাব আলী আহমেদ, তিনি সাবেক সদস্য বাংলাদেশ রাজস্ব বোর্ড এনবিআর। আছেন জনাব স্নেহাশিস বড়ুয়া, এফসিএ, তিনি ডিরেক্টর এসএমএসি অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেড। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর এম মাসুর রিয়াজ, তিনি অর্থনীতিবিদ ও চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব আলী আহমেদ, আপনার কাছে আসতে চাই। এই যে আমাদের রাজস্ব জিডিপির যে এক ধরনের ভারসাম্য আনার লক্ষ্যে এই পরিবর্তনটা আনা হলো, এটা আসলে পরিবর্তনটা কি হলো এবং এটার প্রভাব আপনার বিচারে কি পড়তে চলেছে? একটা হচ্ছে যে রাজস্ব, যেটাকে ট্যাক্স জিডিপি রেশিও বলে সাধারণত ভাবা, যে টোটাল যে জাতীয় আয় যেটা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আর একটা হচ্ছে সেই তুলনায় কি পরিমাণে কর হয়। এটা ট্যাক্স জিডিপি রেশিও, অর্থাৎ 100 টাকা যদি আমাদের জিডিপি হয়, যদি 2 টাকা আয় হয় তাহলে বলতে হবে 100:2। আমি সাধারণ মানুষ বোঝার জন্য বলছি। তো এইটা আমাদের দেশে, বাংলাদেশে অনেক কাল যাবতই এই সমগ্র অঞ্চলের মধ্যে সবচেয়ে কম। অনেক বছর যাবত এটা চেষ্টা হচ্ছে, একটু বাড়ে তো আর একটু বাড়ে না। পরবর্তী আমলে দেখা গেল যখন ভিত্তি বছর এগিয়ে আনলো, এটা ভিত্তি বছর আন্তর্জাতিক নিয়মেই আছে এগিয়ে আনা যায় এবং আনতে হয়, তখন কিছুটা বাড়লো। তারপরে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আশঙ্কা হচ্ছে, আমার কাছে কোনো প্রমাণ নেই, অসৎভাবেই হয়তো একটু বাড়িয়ে দেখানো হয়েছে। তো এটা বাস্তবে যদি ধরা যায় তাহলে এখন যেটা আসছে 7.4 বা সামথিং এরকম একটা, এইটাই হয়তো বাস্তব। এটা এই অঞ্চলের, আমি সমস্ত দিয়ে বলতে পারবো না, পৃথিবীর মধ্যে অন্যতম নিম্নতম এটা হবে। একমাত্র বলা হতো আফগানিস্তানের চেয়ে আমরা একটু নিচে আছি, এখন সেটাও বোধহয় তার চেয়েও বোধহয় সবচেয়ে নিচে নেমে গেছি। এটা খুব দুঃখজনক, কারণ অনেক আছে। কারণ একটা হলো যে আমাদের অনেক বিশাল বিশাল ক্ষেত্র করের বাইরে। একটা হচ্ছে কৃষি খাত, এটা করের বাইরে, এটা বিশাল সেক্টর আমাদের, এটা নাই। তারপরে অনেক ক্ষেত্রে অনেক এক্সেমশন দেওয়া হয় শিল্পায়নের জন্য, শিল্পায়ন উৎসাহিত করার জন্য, এবং এর অধিকাংশই যায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গোষ্ঠীগত সাহায্যের জন্য। তো এইসব কারণে যেটা আমাদের হতে পারত সেটা হয় না। যেটা আদায় হয় তার মধ্যেও যেটা হওয়া উচিত ছিল, যেটা আসলে কালেক্টেবল ট্যাক্স, যেটা আদায়যোগ্য ট্যাক্স, সেটাও তার মধ্যে দুর্নীতি ঢোকে, তার মধ্যে মাফ করে দেওয়া ঢোকে, তার মধ্যে স্বজনপ্রীতি থাকে, তার মধ্যে অনেক রকমের থাকে। এই বিভিন্ন কারণে আমাদের এটা খুব খারাপ অবস্থায় আছে। তো এইটার আমি একটু আগেই বলে নিই, আপনি জিজ্ঞাসা না করা সত্ত্বেও, এটার জন্য দরকার হচ্ছে আইনের শাসন। সেটা যদি আরও চান পরে বলবো, সেইটি আসলে উপর থেকেই আসতে হয়, সেটি আসছে না। বারবার আমরা কথা বলে আসছি, কিন্তু এটা দুঃখজনক যে অবস্থায় আছে। এখন যে পরিবর্তনটার করার কথা বলা হলো সরকারের তরফ থেকে অধ্যাদেশ জারি করে, এটার আসলে ফলাফলটা কি দাঁড়াবে? এই পরিবর্তন যারা করেছেন বেশ কিছু আগে থেকেই তাদের কাছ থেকে শোনা যাচ্ছিল যে নীতি এবং বাস্তবায়ন, এটা এক জায়গায় থাকলে হয়তো কোলাবোরেশন হতে পারে, তাদের মধ্যে যোগ সাজস হতে পারে। যারা নীতি করেন তারা বাস্তবায়ন করেন, এই কথাটি সত্যি নয়। আমি নিজে চাকরি করেছি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কাস্টমস হিসেবে, আরও বিভিন্ন পজিশনে নিচ থেকেই তো উঠেছি বিসিএস দিয়ে। তো নীতি যখন আমি করি বা আমরা করি, একজনে করে না, এবং সে নীতি করলে সেখানের মধ্যে বাস্তবায়নের কোনো সম্পর্ক নেই, এবং বাজেটের সময় যারা বাজেটে জড়িত না সে সমস্ত কর্মকর্তা কিছুই জানতে পারেন না। সুতরাং এটা না, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে একটা ইংরেজি কথা আছে, গিভ এ ডগ এ ব্যাড নেম অ্যান্ড হ্যাং হিম। একটা কুকুরকে ইচ্ছা হচ্ছে ফাঁসিতে ঝুলাবে, সুতরাং তাকে আগে বলো যেটা খারাপ, কুকুরে কামড়ায় আগে ফাঁসি দিয়ে দাও। এটা এইরকম একটি ব্যবস্থা হয়েছে, এটা যথাযথ কোনো ব্যবস্থা হয়নি। আর যাদের কথা বলা হয়েছে, অর্ডিন্যান্স নামক যে জিনিসটা জারি করা হয়েছে 12 তারিখে, সেখানে বলা হয়েছে এটা নেবে, ইঞ্জিনিয়ার নেবে, ডাক্তার নেবে, অমুক নেবে, কতটা আউটলাইন দিয়েছে। অ্যান্ড অর্ডিন্যান্স ইজ এ সাবস্টিটিউট, এটা একটা আইন যেটা হয়, পার্লামেন্টের অ্যাক্ট, সেটার একটা সাবস্টিটিউট, এইটা অনুসারে চলবে, সুস্পষ্ট কথা থাকবে। যেমন খুন করলে অমুক ধারায় এত বছর জেল হবে কিংবা ফাঁসি হবে ইত্যাদি। কিন্তু এখানে কতগুলো আউটলাইন, মানে বিশেষ কতগুলো ধরন বলা হয়েছে। অর্ডিন্যান্সের চেহারা এটা নয়, অর্ডিন্যান্স এরকম হওয়া উচিত না। এটা কি করে আইন মিনিস্ট্রি দিল, এটা আমারও, এটাও একটি প্রশ্ন, যদিও আমি আইনজ্ঞ নই।
বাট এনিওয়ে এটাকে হয়তো বেশি পাকা দেখাবার জন্য করেছে। এটা করে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটি ঘর ভেঙে দেওয়া হয়েছে, তার পরিবর্তে কোনো অল্টারনেটিভ কোনো ঘর নাই। তো এতে আমি বিশ্বাস করি যে রাজস্ব ব্যবস্থায় এমন একটা দুরবস্থা তৈরি হবে অল্প দিনের মধ্যেই, যে এটা সামাল দিতে পারবে না এই সরকার। এবং এই সরকারের অনেক সদিচ্ছা আছে, অনেক সংস্কারের, কিন্তু সেটা এই ক্ষেত্রে অন্তত একটা বুমেরাং হয়ে যাবে। তো সুতরাং আমি মনে করি, আমি শুনেছি কালকেই নাকি একটা মিটিংয়ের কথা আছে, যদি তাই হয় এবং সেখানে যদি ভালো সিদ্ধান্ত হয় বা আরও বেশ আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে বোধহয় ভালো হবে। এর অংশীদার যারা আমদানিকারক, রপ্তানিকারক, উৎপাদক, তাদের সাথেও কোনো কথা হয়নি। কর্মকর্তাদের দিয়ে বা যাদের দিয়ে এইসব একটা শ্বেতপত্র তৈরি করা হয়েছে, তারা যা বলেছেন তারা বলেছেন এবং আমরা দেখেছি তার কোনো কথা, অনেক কিছুই এখানে নেই। সুতরাং এটার উদ্দেশ্যটাই কি সেটা নিয়ে একটি প্রশ্ন উঠতে পারে। আপাতত এইটুকু, পরে দেখা যাবে। ধন্যবাদ। ডক্টর মাসরুর রিয়াজ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। অনেকে বলছেন যে আইএমএফ এর পরামর্শে এটি করা হচ্ছে এবং এনবিআর এর কর্মকর্তাদের দিক থেকে আপত্তির একটা বড় জায়গা হচ্ছে তাদের সাথে আলাপ না করেই এটি করা হয়েছে তারা বলছেন, এবং একেবারে রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে করার বিষয়টি নিয়ে তারা প্রশ্ন তুলছেন। আপনি এটাকে কিভাবে দেখছেন, এবং যে উদ্দেশ্যের কথা বলা হচ্ছে যে নীতি এবং কর আদায় দুটো ব্যাপারকে আলাদা করা প্রয়োজন, সেটার যৌক্তিকতা আপনি কতটুকু দেখেন? দেখেন, এই রিফর্মটা মানে এই যে সেপারেশন অফ ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা আসলে বৈশ্বিক উত্তম চর্চা, যেটাকে আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিস বলি। অবভিয়াসলি এটা এক এক দেশের এক এক লোকাল কনটেক্সটে এক একভাবে এটা প্রয়োগ করা হয় বা এটার কার্যকারিতা দেখা যায়। এটা সব জায়গায় যে একই রকম তা না, কিন্তু ইন জেনারেল এটাকে একটা বেস্ট প্র্যাকটিস ট্যাক্স সিস্টেমের অংশ হিসেবে দেখা হয়। তো সেই দিক থেকে রিফর্মটা অনেক বছর ধরেই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, লোকালি আমাদের অনেক স্টেক হোল্ডার্স এটা বলে আসছিল। কিন্তু এটার যে ইন্টারনাল পলিটিক্যাল ইকোনমি, ইনস্টিটিউশনাল পলিটিক্যাল ইকোনমি, সেইটার বাধা বা সেটার রেজিস্ট্যান্সের কারণে এটা অনেক বছর হয়নি। তো ফাইনালি এটা এইবার হাত দেওয়া হয়েছে। এটা একটা ভালো উদ্যোগ ছিল এবং সেটা এই একেবারে তীর মানে তরিটা কিন্তু আমরা তীর পর্যন্ত মোটামুটি ভালোভাবেই নিয়ে এসেছিলাম, কিন্তু একদম তীরে এসে বোধহয় তরিটা ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। তো এটা আমি কেন বলছি, ভালো মতো আনছিলাম কেন বললাম এটা, এইবার যখন এই রিফর্মটার উদ্যোগ নেওয়া হলো সেপ্টেম্বর অক্টোবর মাস গত বছরে, এইটার যারা স্টেক হোল্ডার্স, পার্টিকুলারলি এটার বাস্তবায়নের জন্য যারা সবচাইতে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, আমাদের ট্যাক্স ক্যাডার, কাস্টমস, ভিএটি ক্যাডারের অফিসিয়ালসরা, তারা কিন্তু বাই অ্যান্ড লার্জ এটাকে সাপোর্ট করেছে। এই যে কয়েক দশকের বা অ্যাটলিস্ট গত 1.5 দশক ধরে আমি দেখে এসেছিলাম যে যখনই এই আলোচনাটা উঠতো এটার একটা বিরোধিতা হতো। এইবার সেটা হয়নি, হলেও সেটা খুবই স্বল্প মেয়াদি ছিল এবং ওভারঅল সবাই কিন্তু এগ্রি করেছিল যে ঠিক আছে, এই রিফর্মটাতে সবাই এটাকে ওয়েলকাম করেছে। তো আমি মনে করি দ্যাট ওয়াজ এ বিগ স্ট্রেংথ, বিগ অ্যাসেট অফ দিস রিফর্ম, বিকজ যে কোনো রিফর্মসের, পলিসি রিফর্মসের একটা বড় প্রি কন্ডিশন হচ্ছে তার যে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার, সবাইকে তো একবারে খুশি করা যায় না, কিন্তু যারা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার তাদের কনসেনসাস বা সাপোর্ট নিয়ে যদি রিফর্মের দিকে আগানো হয়, সেই রিফর্মটা অনেক কার্যকরী হয়। সেইটার মতো পরিবেশ কিন্তু কন্ডিশন, অ্যাকচুয়াল সিনারিও কিন্তু এবার ছিল। তো আমরা দেখলাম আসলে প্রবলেমটা হয়েছে একেবারে শেষে এসে, ওই যে তীরে তরিটা ভেরার আগে। সেটা যে অধ্যাদেশটা আমরা মানে কনসার্নটা যেটা দেখছি আমাদের ট্যাক্স এবং কাস্টমস অফিসিয়ালসদের থেকে, তাদের যে অ্যাসোসিয়েশন, তার থেকে যে অধ্যাদেশটা যেটা পাশ হয়েছে, পাশ হওয়ার আগে তাদের সাথে অ্যাকর্ডিং টু দেয়ার ওন ভিউজ যে আলাপটা হয়েছিল যে এই দুটো নতুন বিভাগ, রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব অ্যাডমিনিস্ট্রেশন, রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন বা রেভিনিউ ম্যানেজমেন্ট বোধহয় বলছে এই ক্ষেত্রে, সেখানে কারা প্রধান হবে সেইটার যে একটা অধ্যাদেশ পূর্ববর্তী আলোচনা ছিল। অধ্যাদেশ যখন পাশ হয়েছে তখন দেখা গেছে যে এটা একটু বদলিয়ে গেছে। সেইখান থেকেই কিন্তু এই ডিসপিউটটা একেবারে শেষ মুহূর্তে এসে
একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে মানে একটা ডিসপিউট অ্যারাইজ করেছে এবং জটিলতার সৃষ্টি হয়েছে। তো আমি মনে করি ওই যে রাতের বেলায় যে অধ্যাদেশ বলা হচ্ছে, আসলে অধ্যাদেশ আমি যতটুকু জানি এটা ড্রাফট নিয়ে, খসড়া নিয়ে কিন্তু আগে থেকেই আলোচনা হয়েছে। সেখানে কি ধরনের প্রভিশনস থাকবে সবার মতামত নেওয়া হয়েছে। এনবিআর এর একটা রিফর্ম পরামর্শক কমিটি 5 সদস্যের, তারাও কাজ করেছে, তাদেরও এখানে রেকমেন্ডেশন ছিল। সুতরাং সবকিছু নিয়ে এগিয়েছে, কিন্তু হঠাৎ ওই যে অধ্যাদেশ যেটা বেরিয়েছে, আমি যেটা শুনেছি যে এটা যখন ল মিনিস্ট্রিতে লিগ্যাল ভেটিং এর জন্য গেছে, তারপর থেকেই যে ড্রাফটটা দেখা যাচ্ছে, যে ভার্সনটা, সেখানে ওই প্রভিশনের ক্ষেত্রে ডিসএগ্রিমেন্ট বা আনএক্সপেক্টেড বা সারপ্রাইজিং প্রভিশন দেখা গেছে। আমাদের আলী আহমেদ ভাইও বললেন শ্রদ্ধেয় একটু আগে, যে ল মিনিস্ট্রি যে ভেটিংটা করেছে, উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রেভিনিউ অফিসার ছিলেন। তো ওনার দৃষ্টিতেও আমরা শুনলাম যে এটা ওনার কাছেও গ্রহণযোগ্য ছিল না। তো এই শেষ মুহূর্তে হয়তো এই প্রভিশন চেঞ্জটা করা উচিত ছিল না, কারণ যেই কনসেনসাসের ভিত্তিতে এত সেন্সিটিভ একটা রিফর্মকে এত বছর পরে এগিয়ে নেওয়া গেছে এবং প্রায় সম্পন্ন করে ফেলা হয়েছিল মানে সবার মতামত নিয়ে, সেটাতে খামাখা এই ডিসপিউট বা এই জটিলতাটা আমার মনে হয় আনা উচিত হয়নি। কারণ এইখানে দুটো বিষয়, একটা হলো যেই বিষয়টায় তারা এখন প্রতিবাদ করছে সেটার ভ্যালিডিটি কতটুকু। তো আমি সেখানে একটা ভ্যালিডিটি দেখি। কেন বলছি, সেই জায়গায় বলা হচ্ছে ওনাদের দাবি হলো যে আমাদের ট্যাক্স এবং কাস্টমস অফিসিয়ালসদের, যে সেইখানে যে প্রধান হবেন এই দুটো নতুন বিভাগের, এনবিআর বিলুপ্ত করে, তারা কারা হবেন, এমন তাদের কথা হলো এমনভাবে প্রভিশনটা রাখা হয়েছে এখানে নির্বাহী বিভাগ থেকে, মানে ট্যাক্স কাস্টমস সেই ব্যাকগ্রাউন্ড বা সেই ট্র্যাকের অফিসারদের বাইরের থেকে এখানে প্রধান হওয়ার সুযোগটাকে খুব সহজভাবে প্রশাসন ক্যাডার থেকে কর্মকর্তারা আসতে পারবেন, নির্বাহী বিভাগ মানে প্রশাসন ক্যাডার, রাইট? এখন ওনাদের প্রশ্ন হলো যে এই ক্ষেত্রে তারা ডিসক্রিমিনেটেড বা তারা পিছিয়ে বা তারা হয়তো এটার বাইরে থেকে যাবে, এখন সেটা কি ভালো না খারাপ? তো সেটার একটা চ্যালেঞ্জ হলো, সেটা যদি বাইরে নির্বাহী বা অ্যাডমিন ক্যাডার থেকে আসে, তার হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি ভালো থাকতে পারে, কিন্তু রেভিনিউ ম্যানেজমেন্ট, রেভিনিউ পলিসি, এটা কিন্তু কোয়াইট স্পেশালাইজ এবং টেকনিক্যাল এরিয়া। বিশেষ করে ট্যাক্স, ট্যারিফ, ভিএটি, এগুলোর বিভিন্ন বিষয়গুলো, এখানে পলিসিগুলোর প্রিন্সিপালসগুলো, এগুলোর প্রয়োগগুলো, কমপ্লায়েন্সগুলো, এগুলোর অডিট, ট্যাক্স জাস্টিস, এগুলো বেশ টেকনিক্যাল। সুতরাং এইখানে যদি টেকনিক্যাল অভিজ্ঞতা সম্পন্ন, টেকনিক্যাল ট্র্যাকের ডোমেইন নলেজ নিয়ে কেউ আসে এবং তার সাথে তার নিজের ধরেন লিডারশিপ কোয়ালিটি, তার ওভারঅল ম্যানেজমেন্ট কোয়ালিটি থাকে, তাহলে কিন্তু সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ডটা, মানে ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডোমেইনে, সেটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। সুতরাং সেই জায়গাটাকে আসলে রুদ্ধ করা ঠিক নয়, আমি মনে করি সেই জায়গাটাকে ওপেন রাখা উচিত, এবং সেই জায়গাটায় যেখানে আপনি ডোমেইন নলেজ এবং টেকনিক্যাল এক্সপার্টিস সহ যারা এখানে আসতে পারবে, তাদেরকেই আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া দরকার। সুতরাং এই দাবিটাতে ভ্যালিডিটি আমি দেখছি, যৌক্তিকতা আছে, সেটা হলো একটা। আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো, যারা আমি একটু আগেও বলছিলাম, যে কোনো রিফর্মের ক্ষেত্রে, এই ধরনের সেন্সিটিভ রিফর্মের ক্ষেত্রে তো বটেই, কোর স্টেক হোল্ডারদের, অংশীজনদের কনসেনসাস এবং তাদের কাছে অ্যাকসেপ্টেন্স, এটা কিন্তু রিফর্ম সাকসেসের একটা প্রি কন্ডিশন বা বিল্ডিং ব্লক। তো এই জায়গায় এখন ধরেন এই রেভিনিউ পলিসি এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের হেড যেই হোক, বাকি প্রায় পুরোটাই কিন্তু স্টাফড হবে এই টেকনিক্যাল স্টাফদের দ্বারা, ট্যাক্স এবং কাস্টমস ক্যাডার। তাহলে প্রায় পুরোটাই যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে থাকবে, তাদের মতামতকে উপেক্ষা করে বা তাদেরকে খুবই অসন্তুষ্ট করে, তাদের যদি যৌক্তিক দাবি আছে, যেহেতু সেই যৌক্তিক দাবিকে অগ্রাহ্য করে এই রিফর্মটাকে সাকসেসফুল করা যাবে না। তো সেই জন্য আমি বললাম যে এটা তীরে এসে বোধহয় তরি ডুবিয়ে ফেলা হচ্ছে, আদারওয়াইজ কিন্তু একটা চমৎকার উদ্যোগ ছিল। জি, ধন্যবাদ। জনাব বড়ুয়া, আপনার কাছে আসি এই পর্যায়ে। এই যে কাঠামোগত পরিবর্তন, সেটার ব্যাপারে কি আপনার কোনো পর্যবেক্ষণ আছে, নাকি সেটার সাথে আপনি ডক্টর মাসরুর রিয়াজ যা বলছেন সেটার ব্যাপারে একমত যে আসলে এই পরিবর্তনটা এই মুহূর্তে এইভাবেই করাটা জরুরি ছিল? আর এর সাথে যে কাস্টমস ক্যাডার এবং ট্যাক্স ক্যাডারের তাদের যে আশঙ্কাগুলো এখানে, সেটা দূর করার আসলে রাস্তাটা কি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো এখানে আসলে আমরা এতদিন ধরে যেটা বলে আসছিলাম সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট।
কারণ যিনি আসলে ট্যাক্স পলিসি করছেন ওনাকে যদি অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব দেওয়া হয় তো দেখা যাচ্ছে এটা তো সব কালেকশনস ড্রিভেন, টার্গেট ড্রিভেন, তাহলে ওনার পলিসিটা হবে ঠিক টার্গেট ড্রিভেন। সো যার ফলে বিজনেস এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা আছেন ওনাদের উপরে চাপটা অনেক বাড়তে পারে। এই জন্যই কিন্তু বিগত 10-15 বছর ধরে যাই আলাপ হচ্ছিল যে এখানে একটা প্র্যাকটিক্যাল সেপারেশনস দরকার বিটুইন পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, যেটা স্যার বলছেন যে না প্র্যাকটিক্যালি এটা আসলে সেপারেশনস ছিল উইদিন দ্য এনবিআর। পলিসি টিম ওয়াজ সেপারেটেড ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন টিম। তো আমরা এই অর্ডিন্যান্স দেখার পর মানে ড্রাফট এবং ফাইনাল হওয়ার পর এবং যারা আসলে এনবিআরে আছেন যাদের সাথে আমরা রীতিমতো কাজ করি, তো দেখার পর আমরা যেটা দেখলাম যে ধরেন যদি আমরা নীতি বিভাগ যেটা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে থাকবে বা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ যেটা ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে থাকবে, তো আলটিমেটলি গিয়ে এই দুটো ডিপার্টমেন্টেই থাকবে কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে। তো এখন ওনারা দুজনেই যদি রিপোর্ট করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে, তাহলে এখন আমরা যে ধরনের টেকনিক্যাল সেপারেশনসের কথা বলছি ওই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু আর যাচ্ছে না। কারণ বর্তমান যে ব্যবস্থাটা আছে আপনি যদি দেখেন যে এখানে জাতীয় রাজস্ব বোর্ডের যিনি সেক্রেটারি উনিই কিন্তু আইআরডি সেক্রেটারি, উনি কিন্তু ফাংশনালি কাকে রিপোর্ট করেন, মানে আমাকে যদি আমরা অ্যানালজিগুলো দেখি উনি ফাংশনালি কিন্তু মিনিস্টারকে সরাসরি রিপোর্ট করেন অন দি ফাইন্যান্স বিল অর ফাইন্যান্স অ্যাক্ট। উনি কিন্তু কোনো ফাইন্যান্স সেক্রেটারি বা এরকম মানে অন্য কোনো মানে মন্ত্রীকে কিন্তু উনি রিপোর্ট করছেন, উনি সরাসরি কোথায় আপনার ক্যাবিনেট সেক্রেটারির কাছে তার কিন্তু রিপোর্টটা, কারণ এটা পলিটিক্যাল গভর্নমেন্ট অথবা ইন্টারিম গভর্নমেন্টের কাছে তার কি ফাইন্যান্স বিল বা অ্যাক্টটা কিন্তু পেশ হচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আপনার এটা নীতি বিভাগকে আপনি মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে দিবেন, তাহলে যিনি নীতি বিভাগের হেড থাকবেন উনি কিন্তু আর সরাসরি ক্যাবিনেটে যাবেন না, উনি যাবেন কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যিনি সেক্রেটারি থাকবেন তাকেই রিপোর্ট করে কিন্তু এটা উপরে উঠবে। তো টেকনিক্যালি আমরা যে সেপারেশনসের কথাটা বলছি তাহলে কতটুকু এখানে সেপারেশনস থাকবে এটা কিন্তু একটা কোয়েশ্চেনেবল, কারণ এখানে যদি বোর্ড থাকতো তাহলে বোর্ডটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস করছিল, যে কিন্তু মানে তারা কিন্তু যদিও মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের আন্ডারে বাট কিন্তু রিপোর্টেবল টু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে না। তো এই জন্য আমি মনে করি যে যেটা মাসরুর রিয়াজ ভাই বলেছেন এই উদ্যোগটা কিন্তু চমৎকার, মানে এটা নিয়ে নিঃসন্দেহে যে এতদিন ধরে আমরা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস নিয়ে কথা বলছি, আমরা যারা ট্যাক্স ল প্র্যাকটিস করি, ভিএটি ল প্র্যাকটিস করি, সো এই টেকনিক্যাল সেপারেশন দরকার ছিল, কিন্তু কীভাবে করা দরকার ছিল সেটা নিয়ে অবশ্যই অনেক একটু আলাপ আলোচনা যদি হতো তাহলে আমরা বেস্ট প্র্যাকটিসের সাথে বাংলাদেশের যে প্রসেসগুলো আছে, রুলস অফ বিজনেসগুলো আছে এগুলোর সাথে অ্যালাইন করতে পারতাম। তো এখন কি করা উচিত ছিল, যদি আমরা এখানে অর্ডিন্যান্সটা দেখি এখানে বলা হচ্ছে যে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ প্রদান করিবেন। মানে আমরা যেহেতু মাঠ পর্যায় থেকে শব্দগুলো দেখেছি বা এগুলো নিয়ে আলাপ হয়েছে, তাহলে এই যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তা, কোয়েশ্চেন হচ্ছে আমাদের এখন জাতীয় রাজস্বের যে অবদানটা আমাদের দেশে, যেটা স্যারের সহ আলাপ হচ্ছিল যে আমাদের 86% অফ দ্য রেভিনিউ ইজ বিং কালেক্টেড ফ্রম থ্রু এনবিআর, মানে 86%, তাহলে এটার অবদান কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো তাহলে এখন যিনি পলিসি করবেন তার তো অনেকগুলো টার্গেট থাকবে যে আমরা কীভাবে আমাদের ট্যাক্স নেটকে বাড়াতে পারবো, আমরা কীভাবে ডিজিটাইজেশনস করতে পারবো, আমরা কীভাবে ইনফর্মাল সেক্টরগুলোকে ট্যাক্সের আওতায় আনতে পারবো। এই যে পলিসিগুলো করবেন ওনার যদি এ রাজস্ব ব্যবস্থা কীভাবে চলে এই সম্বন্ধে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ওনার পক্ষে কি বাস্তবিক আপনার রাজস্ব নীতি প্রণয়ন করা সম্ভব? তাহলে এখানে এই যে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বললো, এই জায়গায় শব্দচয়নটা যদি এরকম থাকতো যিনি এই রাজস্ব ব্যবস্থার সাথে জড়িত আছেন এরকম যোগ্যতা সম্পন্ন, যেটা হবে কি আপনার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে, মানে এখানে আমরা বলছি না যে কোনো ফেভার্ড জায়গা দিতে হবে, যে এখানে একটা কি নীতিমালা থাকতে হবে কী ধরনের লোককে এই জায়গায় পদায়ন করা যেতে পারে যা রাজস্বের সাথে অভিজ্ঞতা আছে। এবং সবচেয়ে উপযুক্ত যেটা আছে যে সরকার রাজস্ব নীতি বিভাগের জন্য যথাযথ সাংগঠনিক কাঠামো প্রণয়ন করবে এবং এই বিভাগের জন্য বিভিন্ন পদসমূহ আয়কর, মূল্য সংযোজন কর, কাস্টমস এই সমস্ত বিভাগ থেকে কি কর্মকর্তা দিয়ে ওনারা পূরণ করবেন। তাহলে আমার মেইন কোয়েশ্চেন হচ্ছে পলিসি ফ্রেমিং কিন্তু চেয়ারম্যানকে দিয়ে হয় না বা সেক্রেটারিকে দিয়ে হয় না, ইটস এ টিম ওয়ার্ক। তাহলে দেখেন আমার 3টা মেজর অ্যাক্ট আছে, একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, একটা ভিএটি অ্যাক্ট এবং একটা কাস্টমস অ্যাক্ট। তাহলে এই যে পলিসিসগুলো এগুলো কিন্তু সবগুলো ইন্ডিপেন্ডেন্ট, পার্লামেন্ট দিয়ে কিন্তু এপ্রুভ কিন্তু অ্যাক্ট। তাহলে সাধ্যের মতো যারা 30 বছর 35 বছর চাকরি করেছেন মাঠ পর্যায়ে, যে রাজস্বের চ্যালেঞ্জ কোথায় এগুলো যারা জানেন, তো তাদের থেকে ভালো এই রাজস্ব ব্যবস্থা সম্বন্ধে কারা জানেন? তাহলে এই জায়গায় যেভাবে শব্দগুলো বলেছেন যে রাজস্ব ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে যদি আপনি ডেপুটেশনে নিয়ে যদি কোথায় আপনার এই পলিসি টিমে আপনার ফিট করা হতো তাহলে আপনার কিন্তু ব্ল্যান্ডিংটা হতো। কারণ আমি যদি এখানে থিওরিটিশিয়ান কাউকে যদি কি এখানে পদায়ন করি, যিনি হয়তো বাংলায় পড়ালেখা করে এসে কোনো সরকারি চাকরিতে ঢুকেছেন বা ইংরেজি সাহিত্যে পড়েছেন, সরকারি চাকরি পেয়েছেন, সো তার পক্ষে কিন্তু এই পলিসি ফর্মুলেশনে কিন্তু কন্ট্রিবিউট করা কিন্তু অনেক ডিফিকাল্ট হবে বলে আমরা
মনে করি। সো আমরা মনে করি এই জায়গায় যদি একটু আপনার কাস্টমাইজেশন করা যেত, মানে শুধু বলতো যে না, যে অভিজ্ঞতা সম্পন্ন বলেছে যে রাজস্ব ব্যবস্থাপনার সাথে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকেই যদি নীতি বিভাগে প্রদান করা হতো, তাহলে হয়তো এটা অনেক বাস্তবায়নযোগ্য হতো বলে আমরা মনে করি আর কি। ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ। ফিরে আসবো জনাব আলী আহমদ আপনার কাছে। প্রশ্ন হচ্ছে এখানে যে আশঙ্কাটা করা হচ্ছে যে এখানে প্রশাসন ক্যাডারের এক ধরনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হতে চলেছে কিনা এনবিআর এর উপর বা কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের কর্মকর্তাদের উপর, সেই ব্যাপারে আপনার কি মনে হয়? এই আশঙ্কাটি আমি করছি কারণ হলো ব্যক্তিগত অভিজ্ঞতা আমাদের এরকম। এনবিআরে চাকরি করেছি, এনবিআর এখনো পর্যন্ত তার মোটামুটি স্বাধীন আছে, যেহেতু বিসিএস দিয়ে এইখানে উপরে ওঠে। হ্যাঁ, চেয়ারম্যান একজন বাইরে থেকে আসেন, সেটা এখানে সহনীয় না হয় হলো, কিন্তু মেম্বার পর্যন্ত সব বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজের হাতে এবং ওদিকে বিসিএস ট্যাক্সের হাতে। কিন্তু যদি এটা খোলা থাকে এখন যেভাবে এখানে বলা হয়েছে, তাহলে এর চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি সবই অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবে। কারণ আমরা নিজেরা দেখেছি যে একজন ডিপটি সেক্রেটারি মৎস্য মিনিস্ট্রিতে ফিশারিজ, সে হয়তো ডাইরেক্টর জেনারেল ফিশারিজের টেলিফোন করে যে আপনার অমুকেটে বলেন তো এটা করতে, এবং একটা গাড়ি দেন, আমার তো কক্সবাজার যাওয়া লাগবে, এই গাড়ি দিতে হয়, কক্সবাজার যায়, বাজারে ঘুরে, মানে এইরকম একটি ব্যাপার প্রায় সবখানে তাদের আছে। আমার এটা বলা কতটা ঠিক হচ্ছে জানি না, অনেকেই হয়তো রাগ করবেন, বাট এইটাই হচ্ছে বাস্তবতা। এখন মুশকিলটা হচ্ছে আমাদের দেশে না, আমাদের এই উপমহাদেশেই সরকারকে ঘিরে থাকে মূলত প্রশাসনের লোকজন। তারা যা বোঝায় তারাই সরকারের সর্বোচ্চ ব্যক্তিরাও বোঝেন এবং অনেকে ডুবেন। আমি কোনো নাম কোথাও কিছু বলতে চাই না, সে ডোবার ফল খুব মারাত্মক হতে পারে। এখনও সেই চেষ্টাটাই হচ্ছে যে এইখানটায় এখনও তারা ঘিরে থাকতে পারছে না, আছে তাদের ক্ষমতা অনেক আছে, কিন্তু এইটা একদম পুরোপুরি ঘিরে থাকতে পারছে না। এইটাকে এখন একেবারে গলাধকরণ করার চেষ্টা হচ্ছে এই মাধ্যমে। নাহলে যেভাবে গেল ড্রাফট, যেভাবে সিদ্ধান্ত হলো, যেভাবে শ্বেতপত্রে ঠিক হলো, অন্য সমস্ত সংস্কার কমিটিতে একটা সংস্কারের হয়েছে যে একটা দুই পক্ষ মিলে আবার আলাপ আলোচনা করবে। এখানে সেটা না করে কেন এই হঠাৎ তাড়াহুড়া করে একটা অসম্পূর্ণ এবং যথেষ্ট ভালোভাবে করা হয়নি এরকম একটা অধ্যাদেশ কেন করা হলো? উদ্দেশ্যটা ভালো নয় বলে মনে করার যথেষ্ট কারণ আছে। আমার কারণ দেখেছি, বাস্তব অভিজ্ঞতা তাই, সেই জন্যই এই কথাগুলো বললাম। জানি অনেকের কাছে এটা খুব সুস্বাদু মনে হবে না, কিন্তু কথা বাস্তবে এই। সেই জন্যই কাস্টমসের অফিসাররা ভয় পাচ্ছে। একই পরীক্ষা দিচ্ছে বিসিএসের, এবং সেখানে কাস্টমসের অনেক ভালো ভালো অফিসার আছে, রেজাল্টে বিসিএসে খুব ভালো করে। প্রথমবার শুধু ওই বাংলাদেশ হওয়ার পরে যেটা রেগুলার পরীক্ষা হয়, প্রথমবারই কম্বাইন্ড রেজাল্ট দিছিল সব সার্ভিসের মিলে একসঙ্গে। তাতে দেখা গেল যে প্রশাসনে অনেক নিচের দিকে তাদের রেজাল্ট, জেনারেলি স্পিকিং। আর কাস্টমসে, ট্যাক্সে, অডিট অ্যাকাউন্টসে, এইসব বিভিন্ন সার্ভিসে অনেক বেশি ভালো। তারপরেই দ্বিতীয়বার থেকে এরপরে আলাদা আলাদা রেজাল্ট দেয়, কারণ লজ্জা পাচ্ছিল হয়তোবা। তো এই জিনিসগুলো কারণে এখন এটা একটা দখল করার চেষ্টা। এটা অদ্ভুত হচ্ছে, এটাকে মানে ব্যুরোক্র্যাটিক যে একটা ইনফাইটিং আছে, একটা রাইভালরি আছে, এটা ব্যুরোক্রেসির বাইরের লোকেরা বোঝে না। জমি দখলের মতো প্রায়, যেমন প্রশাসন আছে তারা করলো যে ইকোনমিক পলিসির এটা ছিল, ওইটা একত্র করে ফেললো, অনেক শক্তিশালী হল, মানে লাঠিয়ালের সংখ্যা এখন বেশি, লাঠিয়ালের সংখ্যা বাড়াতে চায়, চর দখলের মতো রাজনীতি করতে চায়। এবং সরকারি দুর্ভাগ্যক্রমে সরকারের ম্যানিফেস্টো, যে কোনো সরকারের আমি বলছি, তাদের যে উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য অনেক ক্ষেত্রেই এটা বাকিয়ে ফেলে। তাদেরকে সবসময় ঘিরে থাকেন যে কিছু ব্যক্তি, তাদের প্রায় সবাই একটা বিশেষ ক্যাডারের লোক, সেই জন্য এরকম হয়। তো এইটা থেকে আমরা আশা করি এই সরকার অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে আসছে বলেই তারা দাবি করেন। সুতরাং সব দিকে তাদের খেয়াল রাখা দরকার, এবং এটা যাতে না হয় পুনরায়। এই একটা এটা কেন হলো, এটা দেখা দরকার, শাস্তি হওয়া দরকার লোকজনের যারা এটা করেছে। অন্য সব জায়গায় যেখানে একটা ঐকমত্য কমিশন করা হয়েছে আবার দেখার জন্য, এখানে কেন করা হলো না, এটা কি জিজ্ঞেস করবেন কর্তৃপক্ষ যারা আছেন? দেখা দরকার। তো এইরকম আমার মনে হয় এটার যারা একই বিসিএস পরীক্ষা দিয়ে আসে এবং রেজাল্ট এদের অনেকের চেয়ে, অ্যাডমিনের চেয়ে কাস্টমস ট্যাক্সেশনে ভালো, তাহলে সেখানে তার চিরকাল সাবঅর্ডিনেট হয়ে থাকবে। তাতে তো অশান্তি বাড়বে,
of কিন্তু এটা কেন ধরেই নেওয়া হচ্ছে? এখানে তো বলা হচ্ছে যোগ্য ব্যক্তিকে বসানো হবে, কেন ধরেই নিচ্ছেন যে এখানে প্রশাসনের লোকই আসবে? বেশ ভালো। প্রথমে ছিল যখন বাংলাদেশ হওয়ার পরে প্রথম প্রেসিডেন্সিয়াল অর্ডার 1972-তে বলা হয়েছিল যে বোর্ড উড তখন বাংলায় লেখছে কয়েকজন সদস্য দ্বারা, তার মধ্যে যিনি সিনিয়র মোস্ট থাকবেন তিনি হবেন তার চেয়ারম্যান। এটা ছিল সেদিন পর্যন্ত। একজন অত্যন্ত বুদ্ধিমান সচিব এখানে আসার পরে যখন এই কথা উঠলো, তিনি তখন ক্ষমতা অনেক বেশি, ইটি করে এটা পাঠিয়ে আনছে যে না, এখন একজন বাইরের থেকে আসবে, তা না হলে সিনিয়র মোস্ট সেক্রেটারি। পাকিস্তানেও তাই, ভারতেও তাই এখনও আছে। ভারতে 2টা বোর্ড করা হয়েছে এখন, ডাইরেক্ট ট্যাক্সেস, ইনডাইরেক্ট ট্যাক্সেস। পাকিস্তানে একটাই এখনও সেন্ট্রাল বোর্ড অফ রেভিনিউ। আমরা তো ওইটারই ঐতিহ্যের ধারণ করি। ব্রিটিশে এই যে ও বলতেছিল হিজ বা হার, এখন তো হিজ ম্যাজেস্টিস রেভিনিউ ডিপার্টমেন্ট যেটা এখন, সেখানে ওই কাস্টমস এক্সাইজ, ইনকাম ট্যাক্স এগুলো তো আছেই, সেখানে আরও নতুন অন্যান্য অনেক ট্যাক্স যোগ হয়ে একটা বোর্ডের দ্বারা এটা চলে। এবং বোর্ডের প্রশাসন হচ্ছে বোর্ড ডিসাইডস ইন এ মিটিং, অল মেম্বার্স, দি চেয়ারম্যান ইজ অলসো এ মেম্বার, তারা একত্রে সিদ্ধান্ত নেন বাই এ মেজরিটি ডিসকাশনস। এখানে চেয়ারম্যান তো একজন বস, তিনি বাইরে থেকে আসেন। আচ্ছা, 6 মাস এখানে চেয়ারম্যান করে কি বোঝা যায়? আপনি কে কোত্থেকে পড়াশোনা করেছেন, কি করেছেন, কি লেখাপড়া জানেন, ব্যাকগ্রাউন্ড কি? হয়তো আমার সহকর্মী বলেছে যে বাংলা, আমি বাংলাকে ছোট করছি না, আমি নিজে বাংলাকে ভালোবাসি। আমি যদিও পড়েছি অর্থনীতি, বাংলার একজন লোক কিংবা ইংরেজি সাহিত্যের একজন লোক কিংবা সংস্কৃতেরও হতে পারে, তিনি পাশ করে এসে তিনি সমস্ত রেভিনিউর প্রধান হয়ে বসলেন। এই জিনিসটাই তো অন্যায় ছিল। তো এখন তো যেটা করেছে, এখন আর মেম্বাররাও আর কেউ থাকবে না। ওটা বলা আছে করা যেতে পারে, কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে কি দেয় কাউকে? বাস্তবে কি পাওয়া যায়? আমরা কয়জন সচিব হতে পেরেছি? পারিনি তো। আমার চেয়ে যারা সচিব হয়েছে, ইয়েস, বাংলাদেশে আমার ব্যাচে যারা সচিব হয়েছে তার প্রত্যেকে আমার চেয়ে জুনিয়র। আজকে এই কথাটা এখানে বলা, আমি কিন্তু সুপারসিডেড হই নাই, আমি কোনো মামলায় পড়ি নাই, আমার কোনো রেকর্ড নাই, কিন্তু আমার ব্যাচের যারা সচিব হয়েছে সব তো আমাদের বন্ধু বান্ধব, এমনিতে আমাদের অ্যাসোসিয়েশন আছে, প্রত্যেকে আমার নিচের। কিন্তু সঙ্গে সঙ্গে বলছি, আমি সুপারসিডেড হই নাই, কোনো মামলায় পড়ি নাই, কোনো সাফার করি নাই, কোনো ব্যাড এসিয়ার পাই নাই, কোনো ক্যারেক্টারের কোনো অসুবিধা নেই। তাহলে কেন? ওয়াই? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন বাস্তবে এই চলছে। এইটা যদি এখন লিখিত হয় তাহলে আপনি ধরে নেন ওরা সব মাঠের ইন্সপেক্টর থাকবে। এখন আমাদের যেমন আছে, এই জন্য আমি যে চাকরি আমার শেষ হয়েছে 20 বছর আগে, আমি কেন বলি? বিকজ উই সাফার্ড সাইলেন্টলি। জি, ধন্যবাদ। জনাব স্নেহাশিস বড়ুয়া, আপনার কাছে আসি। এখানে দিনের শেষে প্রশ্ন তো হচ্ছে গিয়ে আমাদের রাজস্ব আয়টা বাড়ানো এবং ট্যাক্স জিডিপি রেশিও, যেটার কথা শুরুতে বলা হচ্ছিল, সেটার উন্নতি ঘটানো। তো এই যে একটা ক্যাডারের, সেটা ট্যাক্স এবং কাস্টমস ক্যাডার, তাদের যদি চাকরির নিরাপত্তা বা তাদের পদোন্নতির নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে কি এই ব্যাপারটা সমাধান হয়, নাকি এখানে আরো বড় ধরনের সংস্কারের প্রয়োজন? আসলে টু স্টার্ট উইথ, মানে অবশ্যই যে আপনি যখন একটা মানে টপ লাইন দিয়ে চিন্তা করবেন যে পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের সেপারেশন ইজ ওয়ান অফ দ্য ইনিশিয়েটিভ আপনার এই ট্যাক্স রেভিনিউ বাড়ানোর জন্য, বাট দিস ইজ নট দি অনলি ওয়ান ইনিশিয়েটিভ দ্যাট উইল অ্যাক্সিলারেট দ্য রেভিনিউ আর কি। হ্যাঁ, কারণ আমরা বারবার আবার আগে জায়গায় যাব যে ধরেন আমাদের দেশে কী ধরনের পলিসি হওয়া উচিত, এই পলিসিগুলোর জন্য যে পরিমাণ রিসার্চ করা দরকার, যে পরিমাণ ইন্ডাস্ট্রি ইনফরমেশনস দরকার, অ্যানালাইসিস করা দরকার, বর্তমানে যে জাতীয় রাজস্ব বোর্ডের যে পলিসি টিম আছে সেখানে কিন্তু সেভাবে কাজগুলো ওইভাবে হচ্ছে না বলে আমরা দেখছি। সো এই ক্ষেত্রে যদি এটাকে ক্যাপাসিটি বিল্ড করা না যায়, মানে আমি যদি এক্সিস্টিং প্রসেসগুলোকে যদি ডেভেলপ করতে না পারি, শুধু পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশন সেপারেট করে কিন্তু রেভিনিউ অ্যাক্সিলারেশন করা যাবে না। তো এই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বলছি যে দেখেন, এখন কিন্তু আর ম্যানুয়াল কাজ করার খুব বেশি যুগ নাই। এখন পৃথিবীর প্রত্যেকটা দেশে দেখবেন অটোমেশনে অনেক বেশি পরিমাণে এগিয়ে গেছে, ট্রানজ্যাকশনসগুলোকে ট্রেসেবল করছে। কারণ আমি যদি অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে যদি কোথায় ইনকাম ট্যাক্স বা ভিএটির আওতায় যদি আনতে না পারি, ট্রেসেবিলিটি আনতে না পারি, তাহলে দেখা যাবে একটা বড় অংশ কিন্তু ট্যাক্সের বাইরে রয়ে যাবে। সো তাদেরকে যদি আনতে হয়, যেমন আমরা বারবার বলছি যে একটা ইন্টিগ্রেটেড ডিজিটালাইজেশনসের কথা, আমরা বলছি ইনক্রিজড মনিটরিংয়ের কথা।
সো এইগুলো যদি বাড়ানো কি না হবে তার মাধ্যমে? ধরেন মানে আমরা যদি স্বাভাবিক অর্থে চিন্তা করি যে আপনি যদি চায়নায় যান, ভিয়েতনামে যান, বা পাশের দেশ যদি ইন্ডিয়াতেও যান, আপনি যদি কোনো একটা ফুচকাও যদি খান, সে ফর এক্সাম্পল ইন্ডিয়া থেকে ফুচকা খেলেন, ইউ ক্যানট পে বাই ক্যাশ, আপনাকে অবশ্যই পেটিএম, অ্যামাজন পে বা গুগল পে দিয়ে পে করতে হবে। তার মানে যিনি পারচেজ করছেন ওনার অ্যাকাউন্ট থেকে সরাসরি কিন্তু মার্চেন্টের অ্যাকাউন্টে, যিনি বিক্রি করছেন ওনার অ্যাকাউন্টে চলে যাবে। সো যার ফলে কি হবে যে আলটিমেটলি গিয়ে যিনি বিক্রি করছেন ওনার রেভিনিউ কত বা আয় কত সেটা কিন্তু আর ওই সার্চ করে, ব্যাংক সার্চ করে কিন্তু বের করতে হবে না, তো অটোমেটিক ভারত ওয়েতে চলে বাংলাদেশের আসবে। মতো দেশে কি ক্যাশলেস সোসাইটি তৈরি করা এত সহজ? ভারত যদি এত বড় দেশ হয়ে তার যদি ক্যাশলেস সোসাইটি যদি করতে পারে, ভারতে তো বেশিরভাগ ক্ষেত্রেই এখনো ক্যাশ চলছে। না বেশিরভাগ চললেও আপনি যদি স্ট্যাটিস্টিক্সটা যদি নিয়ে দেখেন যে 2009 সালে ওরা কতটুকু ক্যাশলেস ছিল আর 2025 সালে এসে তাদের কতটুকু ক্যাশলেস হয়েছে, এটার একটা স্ট্যাটিস্টিক্স কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল আছে। তারা সিগনিফিকেন্ট অংশ কিন্তু ক্যাশলেস করে ফেলেছে। কত শতাংশ সেটা? সেটা আসলে স্ট্যাটিস্টিক্সটা এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নাই, বাট যদ্দূর আছে যে তাদের অন্তত প্রায় 40% কিন্তু তারা অলরেডি কিসে চলে গেছে, আপনার ইউপিআই মানে ইউনিফাইড একটা পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে কানেক্টেড করে ফেলেছে। সো যার ফলে কি হচ্ছে যে যতটুকু ট্রানজ্যাকশন হচ্ছে ট্যাক্স অফিস বা ভ্যাট অফিস থেকে কিন্তু ঘরে ঘরে গিয়ে আর কি ট্রানজ্যাকশন ট্রেস করতে হচ্ছে না। আপনি একটা এসি কিনলেন, আপনার প্যান দিয়ে সেটা কি অটোমেটিক্যালি কোথায় আপনার রেকর্ড হয়ে যাচ্ছে। সো আপনি যখন রিটার্ন দিবেন যদি এই এসিটা না দেখান, তো সিস্টেম অটোমেটিক্যালি বলছে ভাই তুমি একটা অ্যাসেট পারচেজ করেছো, এটা তো রেজিস্টারে নাই, মানে তুমি তোমার রিটার্নে দেখাও নেই। সো এই যে ট্রানজ্যাকশনসগুলোকে আমরা আনতে পারছি না, তো তার ফলে কি হচ্ছে আমার যে ট্যাক্সের নেট, মানে আমাদের এখন দেখেন মাত্র 40 লাখের মতো লোক ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেছে। আমরা বারবার বলছি আমাদের আসলে ইটিআইএন ধারিয়ে আছে কত 1,14,00,000-এর বেশি, কিন্তু তারা তো সবাই ট্যাক্স দিচ্ছে না। সবাই ট্যাক্স দিচ্ছে কিন্তু ট্যাক্স রিটার্নটা ফাইল হচ্ছে না। প্রকৃত কর যা আদায় হওয়ার কথা সেই পরিমাণ করটা আমরা কি আদায় করতে পারছি না। আমাদের এখানে বড় ধরনের একটা কি ব্যর্থতা রয়ে গেছে কিন্তু ট্যাক্স কালেকশনসের ক্ষেত্রে। সো আমরা এই যে ডিজিটালাইজেশনস বা কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশনসগুলো যদি করতে না পারি, আমরা যদি মনিটরিং ব্যবস্থাগুলো যদি ইমপ্রুভ করতে না পারি, আমরা যদি R&D-তে যদি ব্যয় না করি, তো তার ফলে কী হবে, শুধু কি এই পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশন সেপারেশন করে কি আমাদের রাজস্ব আহরণ বৃদ্ধি হবে? আমি বাস্তবিকত মনে করি যে দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে, বাট দিস ইজ নট দি অনলি ওয়ে টু ইনক্রিজ ট্যাক্স জিডিপি রেশিও আর কি। জি, ধন্যবাদ। ডক্টর মাসরুর রিয়াজ, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। আমাদের অনেক পুরনো আলাপ, সেটা হচ্ছে আমাদের অপ্রত্যক্ষ কর অনেক বেশি, আমাদের একটা বড় অংশের কর আসছে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর কাছ থেকে। একজন রিকশাওয়ালা রুটি কিনতে গেলেও কর দিচ্ছেন, কিন্তু যারা অনেক টাকা উপার্জন করছেন, যাদের আসলে আয়কর দেবার কথা, তারা কোনোভাবে এই কর জালের আওতায় আসছেন না। সেখানে আসলে এই অন্তর্বর্তী সরকার কি করতে পারে? এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু তুলে ধরেছেন। অপ্রত্যক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্সেশন, সেটার প্রাধান্য বাংলাদেশের। এটা একটা আমাদের স্ট্রাকচারাল মানে ওভারঅল রেভিনিউ বা ট্যাক্স সিস্টেমের একটা বড় স্ট্রাকচারাল উইকনেস এবং কাঠামোগত উইকনেস, এবং সেই কাঠামোগত রিফর্ম কিন্তু দরকার। তার আগে আমি একটু বলি, একটা স্টেপ পিছনে গিয়ে, আমি জনাব আলী আহমেদ সাহেব বলেছেন, স্নেহাশিস আরো ডিটেইলে গেছেন। এই যে সেপারেশন অফ পলিসি এবং অ্যাডমিনিস্ট্রেশন, এটা প্রয়োজনীয়। গ্লোবাল বেস্ট প্র্যাকটিস, ট্যাক্সের টেকনিক্যাল যে বেস্ট প্র্যাকটিস, সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে, বাট দিস ইজ নট এন এন্ড ইন ইটসেলফ, ইটস মিনস টু দ্য এন্ড। মানে এর সাথে আপনার আরো অনেক ধরনের ইমপ্রুভমেন্ট, রিফর্মস কিন্তু লাগবে, তো সেগুলোকে ভুলে গেলে হবে না। তো সেই জায়গার একটা বড় এরিয়া হলো এই আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ট্যাক্সেশনের যে ভারসাম্যের অভাব। আমাদের প্রায় 66% ট্যাক্স এখনো ইনডিরেক্ট ট্যাক্সেশন থেকে আসে, আর বাকিটা ডিরেক্ট। কিন্তু ওই 34% যেটা ডিরেক্ট আসে, ওইটার কালেকশন পদ্ধতিটা যদি আপনি দেখেন, তাহলে তার একটা বড় অংশ বোধহয় ইনডিরেক্ট হিসেবেই কনসিডার করা যায়। ওই যে AIT, অ্যাডভান্স ট্যাক্স, ট্যাক্স বা ভ্যাট ডিডাক্টেড অ্যাট সোর্স, এগুলো ইন এ সেন্স ইনডিরেক্ট ট্যাক্সের মানে কালেকশন ওয়াইজ পড়ে যায়। তো এই ইনডিরেক্ট ট্যাক্সেশন কিন্তু আমরা OECD বা আদার প্রিন্সিপালস যদি দেখি ট্যাক্সের, যেগুলো পৃথিবী জুড়ে উন্নত বা মধ্যম আয়ের দেশে ফলো করে, প্রোগ্রেসিভ ট্যাক্সেশন, হ্যাঁ, সেটার উল্টা এইগুলো বলি আমরা রিগ্রেসিভ ট্যাক্সেশন। সেখানে আপনার যারা ডিসঅ্যাডভান্টেজ, লো ইনকাম, লোয়ার ইনকাম রিলেটিভলি, তারা ইকুয়াল ট্যাক্স দেয় যারা হাই ইনকাম তাদের সাথে। যেখানে যত বেশি ইনকাম হবে তত বেশি ট্যাক্স হওয়ার কথা, কিন্তু সেটা হচ্ছে না। সুতরাং সেটা না হওয়ার একটা ফলাফল কিন্তু আমাদের দেশে আপনারা জানেন, ইনইকুয়ালিটি বাড়ছে, বৈষম্য।
আয় বৈষম্য। তো এই ইনইকুয়ালিটি বাড়ার যদি আমরা এটাকে মানে অ্যাড্রেস করতে চাই, ইনইকুয়ালিটি থেকে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন ধরনের সোশ্যাল ডিসরাপশন, সোশ্যাল ডিস্টারবেন্স এগুলো হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সুতরাং আমরা যদি এটাকে অ্যাড্রেস করতে চাই, তাহলে আমাদেরকে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো যে রিসোর্স রিঅ্যালোকেশন, সরকারের যে স্পেন্ডিং আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্রজেক্টস, গ্রোথ সাপোর্টিং প্রজেক্টস, হিউম্যান ডেভেলপমেন্ট বা অন্যান্য সোশ্যাল সেফটি নেট, সেই জায়গায় আমাদেরকে রিসোর্স অ্যালোকেশন করতে হবে এমন জায়গায় যেখানে ইনইকুয়ালিটি অ্যাড্রেস করা যায়। তার সাথে সাথে এই ট্যাক্সেশনকে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টুল হিসেবে ইউজ করা হয় ইনইকুয়ালিটি কমাতে। সেই জায়গায় ডিরেক্ট ট্যাক্সেশন না বাড়ালে আমাদের কোনো উপায় নাই। সুতরাং এখন এইটা করতে গেলে কি করতে হবে, এর সাথে আরো কি করতে হবে, আমাদের একেবারে পুরো ট্যাক্স মানে রেভিনিউ সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। সেখানে পলিসি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সেপারেশন একটা বড় স্টেপ, কিন্তু নট দ্য অনলি স্টেপ। আমাদের ট্যাক্স আইনগুলো যদি আমরা দেখি, সেগুলোকে কিন্তু আরো সহজ করার, মডার্নাইজ করার বিষয় আছে। ইনকাম ট্যাক্স আইন 2023 এসছে, কাস্টমস আইন 2023 এসছে, কিন্তু এনবিআর এর কর্মকর্তারাই বলছে যে ইনকাম ট্যাক্স আইনের কিন্তু রিভিউ প্রয়োজন, কারণ এটা 23 যেভাবে এসছে খুব দ্রুত, অতি মানে তাড়াহুড়ার মধ্যে এসছে। এখানে অনেক ধরনের ট্যাক্স পেয়ার কমপ্লায়েন্স, কনভিনিয়েন্স, সেই ইস্যুগুলোকে আসলে মানে ঠিকভাবে লক্ষ্য রাখা হয়নি, এবং এটার জন্য অনেক ধরনের প্রবলেম, ডিসপিউটস এগুলো অ্যারাইজ করবে। এটার বিষয় আছে। ভ্যাট আইন যেটা আছে আমরা সবাই জানি, 2012-তে যে ভ্যাট আইনটা বা 13-তে বোধহয় পাশ হয়েছিল, বাট 18 বা 19-এ গিয়ে যেটা ফাইনালি এনফোর্স হয়েছে, সেটা অলমোস্ট 1991-এর এক্সাইজ ভ্যাট পূর্ববর্তী যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক ছিল, এক্সাইজ ল, সেই জায়গায় ফেরত গেছে। এটা এতটাই পশ্চাদমুখী। সুতরাং সেই জায়গায় আমার ভ্যাট আইনটাকে মডার্নাইজ করার আছে। সুতরাং আইনকে মডার্নাইজ করতে হবে। দ্বিতীয়ত হলো আমাদের ওভারঅল ট্যাক্স বার্ডেনটা অনেক হাই। কোনো কোনো জায়গায় এনবিআর ট্যাক্স কমিয়েছে গত কয়েক বছরে, সেটা আমি সাধুবাদ জানাই, কিন্তু সেটা হলো একটা পার্টিকুলার ক্ষেত্রে হয়তো। কিন্তু আপনি যদি একটা এন্টিটির উপর, পার্টিকুলারলি বিজনেসের উপর বা অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল ট্যাক্স পেয়ারদের উপর দেখেন, পুরো বছরে বা সব ট্রানজ্যাকশন মিলালে টোটাল যে ট্যাক্স মানে তাদের উপর এফেক্টিভ হয়, সেই টোটাল এফেক্টিভ ট্যাক্স বার্ডেনটা ভেরি হাই, এবং আমাদের মতো সিমিলার বা আমাদের আশেপাশের দেশের অর্থনীতির দিক থেকে আমাদের আশেপাশের দেশের তুলনায় এটা অনেক হাই। এবং সেই কারণে কিন্তু সেটা একটা কারণ যে অনেকে ট্যাক্স ফাঁকির দিকে চলে যায় বা লুকানোর দিকে চলে যায়, কারণ এত হাই ট্যাক্স দিয়ে বাংলাদেশে এমনিই কিন্তু ব্যবসার খরচ বেশি, বাণিজ্যের খরচ বেশি, তারপর এত হাই ট্যাক্স দিয়ে টোটাল ট্যাক্স ইনসিডেন্স যদি দেখেন, টিকে থাকা মুশকিল হয়। এটা একটা বিষয়। তৃতীয়ত একটা জায়গায় আমাদের নজর দিতে হবে, ট্যাক্স কমপ্লায়েন্স যাতে সহজ হয়, মানুষ যাতে ভয় না পায়, হ্যারাসমেন্টে সম্মুখীন না হয়, সেই জায়গাটা সহজ করতে হবে। এবং সেটা করতে গেলে একটা জায়গা, ডিসক্রিশনারি অথরিটি, আমাদের ট্যাক্স সিস্টেমে ট্যাক্স কর্মকর্তাদের যে ঐচ্ছিক ক্ষমতা কোনো একটা বিষয়কে ইন্টারপ্রেট করা বা নিজের যে ভিউ পয়েন্ট সেটাকেই এনফোর্স করা, সেইটার সুযোগ অনেক বেশি, এবং সেটার কারণেই কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্ট বা ডিসপিউটের সৃষ্টি হয়। সুতরাং সেই জায়গাটাও আমাদেরকে একটু দেখতে হবে। আর আরেকটা জিনিস আমি বলবো, এইটা আমাদের আর একটু মানে ট্যাক্স সিস্টেমেরও আরো উপরের লেভেল থেকে একটা প্রবলেম হয়, যেটা আলটিমেটলি এনবিআর এর উপর একটা বোঝা হয়ে যায়, আর এনবিআর এর উপর বোঝা, এনবিআর বা ট্যাক্স কর্মকর্তাদের উপর একটা বোঝা হয় আনফেয়ারলি, এবং সেই বোঝাটা আবার আলটিমেটলি ট্যাক্স পেয়ারদের উপর পড়ে। সেটা কি? আমরা সবাই নিশ্চয়ই বড় হয়েছি এটা শিখে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, রাইট? আমার আয় বুঝে আমার ব্যয় করতে হবে। কিন্তু বাংলাদেশের যদি ফিসকাল স্পেসে আপনি দেখেন, এখানে আমার যে ব্যয়টা হয়, আমার যে মানে বাজেট, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অন্যান্য ব্যয়, হিস্টোরিক্যালি এটা করে কি রাজনৈতিকভাবে বিভিন্নভাবে প্রকল্প নিতে হয়। বিগত বছরগুলোয় দেখেছি আমরা বিভিন্ন দুর্নীতি এবং অন্যান্য স্বার্থের কারণে প্রকল্প নেয় রাজনীতিবিদরা যারা গভর্নমেন্টে ছিল, এবং সেইটা তখন দেখে যে কতটুক ঋণ নিয়ে করতে পারবে, এবং সর্বোচ্চ ঋণের সম্ভাবনার বাইরে যে টাকাটাই লাগে সেটাকেই টার্গেট হিসেবে এনবিআর এর উপর চাপিয়ে দেওয়া হতো। তার মানে এই ট্যাক্স টার্গেটিং সিস্টেমে একটা বড় প্রবলেম আছে আমাদের দেশে। ট্যাক্স, এই বছরের ট্যাক্স বা রেভিনিউ কালেকশন টার্গেট কত হবে,
এটা আসলে অর্থনীতিকে বিশ্লেষণ করে টুলস অ্যাপ্লাই করে সিস্টেম্যাটিক্যালি সেটা ডিটারমিন করা হতো না। ওই যে আগে ব্যয় ঠিক করা হতো, সেটার উপর ভিত্তি করে আয় কত লাগবে টার্গেটটা দিয়ে দেওয়া হতো, সম্পূর্ণ উল্টো। তো সেটা বাংলাদেশের বা যে কোনো দেশের রাজনৈতিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বাস্তবতায় তখন এনবিআর এর পক্ষে সম্ভব হয় না যে দেশের রাষ্ট্রপ্রধানকে, সরকার প্রধানকে বা অর্থ মন্ত্রণালয়ের যারা পলিসি মেকার তাদেরকে পুশ ব্যাক করা যে না, আপনারা যেটা দিচ্ছেন এটা আসলে বাস্তবসম্মত না। তারাও সেটা মাথা পেতে নিত, কিন্তু এটাতে তাদের উপর আনফেয়ার বোঝা সৃষ্টি হতো এবং সেটা গিয়ে আলটিমেটলি পাস অন হতো, বোঝাটা, প্রেশারটা ট্যাক্স পেয়ারদের উপর। সো সেই জায়গাটায় আমাদের ট্যাক্স টার্গেটিং সিস্টেমটাকেও কিন্তু ঢেলে সাজাতে হবে। এখানে আরেকটা ব্যাপারে যদি ছোট করে আমাদের বলতেন, বাংলাদেশ ব্যাংক বলছে লুটপাটের টাকা তারা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে চায়, এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? এটা আজকে একটা টিভিতে আমি দেখছিলাম যে আপনি আপনার এখানেই বোধহয় এটা রবিন হুড হতে চায় বাংলাদেশ। তো রবিন হুড হতে পারলে তো ভালো, গল্পের বইয়ে খুব ভালো শোনায়। দরিদ্র মানুষদেরকে যেভাবে সহায়তা করা যায় সেভাবেই ভালো, কিন্তু ব্যাংকের টাকা, স্টোলেন অ্যাসেট রিকাভারি, এগুলো আসলে খুব সেন্সিটিভ বিষয়। এগুলোকে আপনি অবভিয়াসলি এগুলো রিকাভার করাটা একটা প্রায়োরিটি, কিন্তু রিকাভার করার পরে এটা কি আপনি দান করতে পারবেন নাকি, বিলিয়ে দিতে পারবেন নাকি, আসলে সেটা সন্দেহ আছে। মানে এই বিষয়, মানে হয়তো উদ্দেশ্যটা মহৎ যে কারণে বলেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার তো ব্যাংকগুলোর এই টাকা যদি উদ্ধার করতে পারি, এই অনেকগুলো ব্যাংকের ডিপোজিটাররা তো টাকা ফেরত পাচ্ছে না, তো আমার তার টাকা দেওয়াটা তো প্রায়োরিটি। এই ব্যাংকগুলোর অনেক নিজস্ব দেনা আছে ডিপোজিটর ছাড়াও, সেগুলো দেওয়া তো আমার প্রায়োরিটি। আর আমি যদি গরিবদের দিতে চাই, আমি কি মডেলে দিব, আমি কি দান করব, কিভাবে? এই টাকার মালিকটাকে, রাষ্ট্রই হয়তো মালিক হবে একটা সময়, কিন্তু তার উপর অনেক দাবিদার আছে। তারপরে যদি কোনো টাকা থেকে যায়, সেটা আমি রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যদি ব্যবহার করতে চাই, সেটার মেকানিজম আছে। আমি সরাসরি গরিবকে দিয়ে দিতে পারবো, আসলে ব্যাপারটা হয়তো এত সহজ না। অবভিয়াসলি আমাদেরকে যেভাবে পারি সহায়তা করতে হবে ডিসঅ্যাডভান্টেজদের, বাট এই টাকাটা ভেরি সেনসিটিভ। রবিনহুড তো নিজেই ডাকাতি করে এনে তারপরে দিত। এখন তাহলে যারা বলছেন রবিনহুড সাজবেন, তারা তো এটা ডাকাতি করে আনেননি, এটা মানুষের পয়সা, দেশের রাষ্ট্রের পয়সা। না, রবিনহুডের কথাটা বোধহয় মানে চ্যানেল বা নিউজের থেকে বলা হয়েছে, বাট হ্যাঁ, ওটা সরকারের পক্ষ থেকে কেউ বলেনি, বাট ওই অলমোস্ট ওইরকম যে রবিনহুড গরিবদের সহায়তা করতো, এখানেও গরিবদের সহায়তা করা হবে। কিন্তু আসলে এই টাকাটা খুব সেনসিটিভ, এটা উদ্ধারের পরে কিভাবে ব্যবহার হয় এটা কিন্তু একটা এক্সাম্পল এবং অ্যাকাউন্টেবিলিটি সেট করবে। সুতরাং এটাকে খুব হেলাফেলা করে ব্যবহার করা যাবে না। ধন্যবাদ। জনাব স্নেহাশিস বড়ুয়া, মূল প্রসঙ্গে যেখানে আমরা ছিলাম কর ব্যবস্থা নিয়ে, সেখানে যদি আর কিছু যোগ করার থাকে আপনার। কর ব্যবস্থা দিয়ে, জি আচ্ছা, তো প্রত্যক্ষ অপ্রত্যক্ষ কর নিয়ে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর নিয়ে আসলে দেখুন, মানে এটা যে কোনো একটা ডেভেলপড ইকোনমির সাইনই হচ্ছে আসলে আস্তে আস্তে আপনার ডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশনটা বাড়বে, ইনডিরেক্ট ট্যাক্সের কন্ট্রিবিউশনটা কমতে থাকবে। এটাই কিন্তু একটা ইকোনমির সাইন। তো এখন প্রবলেমটা হচ্ছে, আপনি যখন আয়করের বিষয়টা বলছেন, তখন এই যে আমরা বারবার বলছি যে আমাদের যারা সক্ষম করদাতা আছেন তারা সঠিকভাবে করটা দিচ্ছেন না। তো তাদেরকে যদি আমাকে সঠিক কর দায় নির্ধারণ করতে হয়, তাহলে প্রথমে কি হবে, যে যারা ব্যক্তি আছেন, তো এই ব্যক্তিদের কি কি সম্পদ থাকে, তাদের হয়তো আপনার অ্যাপার্টমেন্ট থাকে, তাদের জমি থাকে, তাদের ব্যাংকে বিভিন্ন ব্যালেন্স আছে। সো যারা সক্ষম করদাতা আছেন, তার যে সমস্ত সম্পত্তিগুলো আছে, সেই সম্পত্তিগুলো উনি কি সঠিকভাবে তার আয়কর রিটার্নে প্রদর্শন করছেন? আয়কর রিটার্নে যদি প্রদর্শন না করেন, তাহলে এটা অপ্রদর্শিত সম্পদ হিসেবে চলে যাচ্ছে, এবং এখান থেকে যে আয়টা হচ্ছে, সে আয়ের উপর হয়তো উৎসে কর হচ্ছে, কিন্তু ওনার উপরে যে করটা ধার্য করা হচ্ছে 25% বা 30%, ওইটুকু ট্যাক্স কিন্তু সরকার পাচ্ছেন না। মানে যারা রিটার্ন দিচ্ছেন তাদেরও কিন্তু সঠিকভাবে সম্পদগুলো রিটার্নে প্রদর্শিত হচ্ছেন না। আর তার বাইরে যেটা আছে, আপনি দেখেন, আমরা বারবার বলছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইভলভ হচ্ছে কিন্তু গ্রোথ সেন্টার্সের। মানে আপনি যদি গ্রামে গঞ্জেও যান, মফস্বলেও যদি যান, দেখবেন অনেক বড় বড় দোকান আছে, অনেক বড় বড় মার্কেটস আছেন। এই যে আপনি যে গ্রোথ সেন্টার্সগুলো হচ্ছে, ওই গ্রোথ সেন্টার্সগুলোকে আমরা যারা চালাচ্ছেন, যে ব্যবসায়ীরা, তাদেরকে কি আমরা করের জালের মধ্যে ঠিকমতো আনতে পারছি? আপনি আজকে যদি বর্তমান চিন্তা করেন যে 3.5 লাখ টাকার উপরে গেলে আপনাকে কিন্তু কি আয়কর দিতে হয়। আপনি ঢাকা শহরে এমন অনেক লোক পাবেন, ইভেন যিনি উবার ড্রাইভার আছেন, উনিও কিন্তু দেখা যাবে মাসে কিন্তু অন অ্যান অ্যাভারেজ 50-60 হাজার টাকা কিন্তু কি ওনার আয় হয়ে থাকে। মানে নর্মাল একটা দোকানদারও যদি চিন্তা করেন, তার 80-90 হাজার টাকা আয় হয়। তাহলে যদি 80 হাজার টাকা যদি আয় হয়, 12 মাসে তার আয় কত হওয়া উচিত? তাহলে আপনি যদি আসলে করদাতা যারা আছেন
তাদেরকে যদি ঠিকমতো আইডেন্টিফাই করে তার সম্পদগুলো যদি ঠিকমতো কি রিটার্নের মধ্যে আনতে না পারেন, ইন্টিগ্রেট করতে না পারেন, তাহলে তো আপনি আসলে সঠিক করটা আদায় করতে পারবেন না। তো আদায় করতে না পারলে এই আপনি যেটা বলছেন এই গরিবের উপরে এই যে রুটি কিনতে গিয়ে বিস্কিট কিনতে গিয়ে আপনি তো ওই পরোক্ষ করের উপরে ভারটা বাড়বে। জি। সো এই জন্য আপনি এই ট্রেন্ড থেকে বেরোতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই পুরো সিস্টেমটাকে আমরা একটা ইন্টিগ্রেশনের আওতায় আনতে পারি। ম্যানুয়ালি গিয়ে ঘরে ঘরে করদাতা দিয়ে আপনি সম্পত্তি রিকনসিলিয়েশন করা কিন্তু বর্তমান জমানায় কিন্তু এটা সম্ভব নয়। জি, থ্যাংক ইউ। জনাব আলী আহমদ যদি আর কিছু যোগ করার থাকে। আমি একটু ওর কথা নিয়েই বলি। এই কথাটা আমরা অনেক জায়গায় বলেছি। আমি অর্থনীতি পড়েছি, আবার চাকরি টাকরি করতে গিয়েও টেলিভিশনে বলতে হয়েছে। আসলে কর আদায় যদি বাড়াতে হয় তাহলে প্রথম দরকার হচ্ছে পলিটিক্যাল উইল অফ দি গভর্নমেন্ট, চায় কিনা বাড়াতে। এখন মুশকিলটা হচ্ছে যে কর যারা বাড়াবার সিদ্ধান্ত নেবেন মূলত পার্লামেন্ট, এই মুহূর্তে নাই কিন্তু পার্লামেন্টে তো ছিল এবং থাকবে, পার্লামেন্টে চলবে। পার্লামেন্টের মেম্বাররা ভোট দিবেন এবং মন্ত্রী মহোদয় করবেন এবং কর্মচারীরা তো তাদের আদেশ পালন করবে। আমার প্রশ্ন হচ্ছে এখন বা পার্লামেন্ট যখন থাকে তখন সরকার কি আসলে চায় যে সঠিক পরিমাণে প্রত্যক্ষ কর আদায় হোক? তা যদি চায় তাহলে তো ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা এইসব জায়গায় রেইড করতে হয়। রেইড করলে তো পড়বে সব মন্ত্রী, এমপি, বড় আমলা, বড় ধনীদের বাড়ি। এটা একটাও কি কোনোদিন করার চেষ্টা করা হয়েছে? একবার এটা চেষ্টা করা হয়েছিল, এক বাড়িতে গেছিল, তারপরে গভর্নমেন্ট তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে আসছে। এরকম আরও কাহিনী আছে। সুতরাং যদি আমরা, একটা হলো তাত্ত্বিক আলোচনা আর একটা বাস্তবায়িক। তো তাত্ত্বিক আলোচনা এটা আমরা জানি, এরা সবাই অর্থনীতি পড়েছেন অথবা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, মশরুর তো স্পেশালিস্ট আরও, এটা সবাই বোঝে যে কর কীভাবে করতে হয়। কিন্তু হু উইল ক্যাট দি বেল, নাকি বেল দি ক্যাট, মানে ইচ্ছে করে আমরা ক্যাট দি বেল বলি, সেই তো করছে না, কেউ করছে না। গত সরকারের সময় তখন অর্থমন্ত্রী বা সরকার ঘোষণা দিলেন যে প্রত্যেকের এখন ইনকামের অ্যাসেট কি আছে, লায়াবিলিটিস আছে, সেটা ডিক্লারেশন দিতে হবে, যাতে পরে টার্ম শেষে দেখা যায় যে কার কত আয় হয়েছে। একমাত্র মুহিত সাহেব একাই দিয়েছিলেন, আর একজনও না। জি, তাহলে কেমনি আপনি করবেন? আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।